আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের পরিচিত কণ্ঠ, আমার নাম সাকিব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ছোট্ট একটি গল্প, ভিটেমাটি। এরকম আরও অনেক ছোট গল্প আমার চ্যানেলে পেয়ে যাবেন। উপরে আই বাটনে ক্লিক করলেও পাবেন, আবার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। গল্পগুলি ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আজ কখন ফিরবে গো? অফিস বেরোনোর আগে লাস্ট মিনিট ব্যাগ চেক করছিলাম। পর্ণার প্রশ্নে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল কাল বিকেল থেকে চেপে রাখা সুসংবাদটা। চট করে সামলে নিয়ে বললাম, কেন, কোথায় বেরোবে? না, ভালো মামা আসবেন। পরপর কদিন এসে ফিরে গেলেন। তোমার সঙ্গে কি যেন দরকার। আমার সঙ্গে কি এমন কথা যা পর্ণাকে বলা যায় না? বললাম, কি দরকার তুমি শুনে নিও। আমার ফেরার কোনো ঠিক নেই। আমাকে বলার হলে বলেই দিতেন, রোজ ঘুরে যেতেন না। তুমি আজ অন্তত তাড়াতাড়ি ফিরো। এমন সময় আসেন, চা জলখাবার দিতেই হয়। বাবানটার হোমওয়ার্ক করাতে পারি না, টুকটাক দোকান বাজার করার থাকে। আচ্ছা দেখি বলে বেরোতে যাচ্ছিলাম, পর্ণা একটু যেন ঝাঁঝিয়ে উঠল। দেখি নয়, তাড়াতাড়ি ফিরবো। রোজ রোজ তোমার মামাকে আপ্যায়ন করার সময় আমার নেই। তা আবার লতাপাতায় সম্পর্ক। শ্বশুরমশাই থাকতে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেন, সে ঠিক আছে, সময় মতো চাটা জুগিয়েছি। এখন আমাদের সঙ্গে কি দরকার বাবা? বুঝতে পারছি ভালো মামার অসময়ে উপস্থিতি পর্ণাকে বেশ বিরক্ত করছে। তার ওপর আমার সঙ্গে কি প্রয়োজন পর্ণাকে বলছেন না? অপমানিত হয়েছে নিশ্চয়ই পর্ণা। ব্যাপারটা হালকা করার জন্য বলি, দেখো বোধহয় তোমার চা জলখাবারের আকর্ষণে চলে আসেন। এটাকে কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিতে পারো। দরকার নেই আমার এরকম অসহ্য কমপ্লিমেন্টের। একটু আশ্চর্য হলাম, জানতে চাইলাম অসহ্য কেন? কেন আবার? বাবানকে পড়াচ্ছি, হাতে চা নিয়ে এসে সেই যে বসলেন, শুরু হলো পুরনো দিনের কথা। তোমার বাবা ওর কেমন বন্ধু ছিলেন, কি কি করতেন ওরা, এই এলাকাটা কেমন ছিল তখন, নানান কথা। কাল আবার বলেন কি না, জানো বৌমা, তোমাদের বাড়ি এলে এখনও তোমার শ্বশুরের গন্ধ পাই। মনে হয় ও যেন এ বাড়িতেই আছে, মিশে আছে বাতাসে। তোমারও হয়েছ যোগ্য সন্তান। ওর সাজানো বাড়ি যেমনকার তেমনই রেখেছ। একটা আসবাবও এদিক ওদিক করনি। যত সব অলক্ষণে তেল মারা কথাবার্তা। তার ওপর আছে ঘন ঘন নস্যি নেওয়া, নোংরা রুমাল বার করে নাক মোছা। বাবানটাও ঘেন্না পায়। কে বলবে ওর ছেলে অত বড় চাকরি করে, মেয়ের বিয়ে দিয়েছেন খানদানি বাড়িতে। কথা ঘুরে গেছে অনেক দূরে। নির্ঘাত লেট হয়ে যাবে অফিসে। পর্ণার বকর বকর একটা সুবিধে আছে, কাজ করতে করতে কথা বলে। ফাঁকতালে বেরিয়ে এলাম, বেচারা হয়তো বকেই যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে সরু এবড়ো খেবড়ো গলি, রিক্সা ঢোকারও জায়গা নেই। 1.5 মিনিট হেঁটে বড় রাস্তা। স্টেশনে যাওয়ার সময় অটো অথবা রিক্সা ধরতে হবে। নস্যি আমার বাবাও নিত। তখন পর্ণাকে এত বিরক্ত হতে দেখিনি। বাবা মারা যাওয়ার পর সত্যি দূর সম্পর্কে হয়ে গেছেন ভালো মামা। পর্ণা ততটা উদার হতে পারছেন না। ভালো মামার নেশা রুমাল নিয়ে আমি তেমন ভাবছি না। তার থেকেও বড় একটা অস্বস্তি পর্ণা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। খুব ভুল সময় ভালো মামা এ বাড়িতে ইতিবৃত্ত বলতে শুরু করছেন। তার মানে এখনও একজন অভিভাবক আছেন আমাদের পিতৃপুরুষের ভিটেমাটির ভালো মন্দ দেখার। অথচ আমি ভালো মামার অস্তিত্বটা খেয়ালই করিনি। আসলে হয়েছে কি, এদোগুলির শেষ প্রান্তে আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে দেওয়ার ইচ্ছে আমার বহুদিনের। বাবা বেঁচে থাকতে রাজি করতে পারিনি। এখন আর কোনো বাধা নেই। খুবই অল্প টাকা হলেও বাড়ি কেনার একটা পার্টি পেয়েছি। পাচ্ছিলাম না আমার পুঁজি অনুযায়ী ভদ্র জায়গায় ফ্ল্যাট। কাল অফিস পাড়ায় দেখা হয়ে গেল হাসিরের সঙ্গে। ওরা আগে আমাদের পাড়ায় ভাড়া থাকতো, একসঙ্গে স্কুল কলেজে পড়েছি। এখন চলে গেছে স্টেশনের ওপারে। এই কথা সেই কথার পর আজকাল সবার সঙ্গে যা করছি ফ্ল্যাটের কথা বললাম। আমার বাজেট শুনে হাসি কিন্তু হোঁচট খেল না। বলল, আছে, ওই 2 লাখেই তুই ফ্ল্যাট পেয়ে যাবি। 650 স্কোয়ার ফিট। কোথায়? আমার ফ্ল্যাটের পেছনের ফ্ল্যাটটা এখন খালি পড়ে আছে। বলছে 2.5।
চাপাচাপি করে ধরলে দুয়ে রাজি হবে। আমার চোখে ঘোর অবিশ্বাস। হাসিরদের নতুন ফ্ল্যাটে না যাওয়া হলেও জানি এলাকাটার আমূল পরিবর্তন হয়েছে। মুসলমান পাড়ায় এখন প্রচুর ফ্ল্যাট বাড়ি, চওড়া রাস্তা, ঘ্যামা ঘ্যামা লোক ফ্ল্যাট কিনছে ওখানে। আমার অভিব্যক্তি পড়ে নিয়ে হাসির বলে, বিশ্বাস না হয় কালই অফিসের পর আমাদের ওখানে চল, দেখে আসবি। আমি বলি, কিন্তু দাম এত কম কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে কিচ্ছু নয়, প্রমোটার নিজেদের বাস্তু জমির ওপর ফ্ল্যাট তুলছে। জমির এক কোণে কবর আছে, সেটুক ছেড়েই উঠেছে কমপ্লেক্স। তুই তো জানিস আমাদের ধর্মে রেওয়াজটা আছে, ব্যক্তির ইচ্ছে অনুযায়ী তারই ভিটেতে তাকে গড় দেওয়া হয়। তা এখন সেই কবর পড়েছে ওই ফ্ল্যাটের সামনে। ঝোপঝাড়ে তেমন কিছুই বোঝা যায় না, বরং সামনেটা কোনো দিন বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। ধর্মের ব্যাপার যখন চলে আসছে, হাসিরকে শুধরে দিয়ে বলি, হিন্দুদের মধ্যে ব্যাপারটা ছিল। তখনকার দিনে অনেক ফাঁকা জায়গা, উঠানেই চিতা সাজানো হতো, তবে সবটাই মৃত গৃহকর্তা অথবা কর্ত্রীর ইচ্ছে অনুসারে। কিন্তু ছাই, আগুন, গন্ধ মিলে সে এক ক্যাডাভারাস। তারপর তো জনস্ফীতি, জায়গা কমে গেল। তবে এখনও অনেক গ্রামের বাড়িতে চিতাভম্ব দিয়ে তুলসী মঞ্চ করা হয়। প্রতি সন্ধ্যেতে দ্বীপ জ্বালানো হয় সেখানে। রিক্সা, অটো, সাইকেলের বিশৃঙ্খল হইচই। খেয়াল হলো বড় রাস্তায় এসে পড়েছি। আমাদের এলাকাটা গ্রাম পঞ্চায়েতের আওতায়। স্টেশনের ওপারটা মিউনিসিপ্যালিটির। স্বাভাবিকভাবেই ওপারে নাগরিক পরিষেবা বেশ পরিচ্ছন্ন। সেই অভিমানেই কিনা জানি না, আমাদের এলাকায় সবসময় এক অরাজক পরিস্থিতি, যেন গ্রাম পঞ্চায়েত তকমা ছেড়ে এলাকাটাকে শহর হতেই হবে। ড্রাইভারের পাশে চিলতে জায়গা নিয়ে অটো এসে দাঁড়ালো। উঠে পড়লাম। ট্রেন ধরার তারায় স্টেশনের পথটুকু রোজই আমার অর্জুনের মাছের চোখ দেখার মতো কাটে। আজ কিন্তু আশপাশটা খুঁটিয়ে দেখছি। যদি সব কিছু ঠিকঠাক ঘটে, কিছুদিন পরেই চলে যাব স্টেশনের ওপারে। ওখানে নিশ্চয়ই আত্মীয় বন্ধুদের বাড়িতে আসতে বলতে কোনটা হবে না। বাবানটাও বড় হওয়ার জন্য পরিশীলিত পরিবেশ পাবে। বাবা যে কেন এই এলাকাটা ছেড়ে যাইতে চাইতো না কে জানে। মা মারা যায় বাবা রিটায়ার করার 2 বছর আগে। বাবা যেন বাড়িটাকে নিয়ে আরও বেশি জড়িয়ে পড়ে। এক চিলতে বাগান নিয়ে 2 কাঠার ওপর বাড়ি, বর্গার বসত বাড়ি। একাই ঘুরঘুর করতো বাবা। জানালা দরজা রিপেয়ার করছে, অল্প বিস্তার, প্লাস্টার, ঘর রং করা সব নিজের হাতেই। বাড়ি ছিল বাবার কাছে মোহঘরের মতো। অনর্থক পরিশ্রমের জন্য যখনই কিছু বলতে গেছি বলছে বাপ ঠাকুরদার বাড়ি, আকারে বাড়তে না পারলেও আদরে বাঁচিয়ে রাখি, তাহলে ওদেরই সেবা করা হবে। বাবার আবেগটা সেভাবে অনুভব করতে না পারলেও চোখের সামনে দেখতে পেতাম আমাদের বুড়ো বাড়ির শরীরে তোয়াজের ছাপ স্পষ্ট। গত 5-6 বছর হঠাৎই যেন আমাদের পাড়ার ভূগোল দ্রুত পাল্টে শুরু করলো। দেখতে দেখতে বাড়ি ঘিরে উঠল ফ্ল্যাট। আমাদের জমি এত কম, অ্যান্ট্রাস এদগলি। প্রমোটার ঘুরেও দেখল না। স্থায়ী ছায়া, স্যাঁতসেঁতে ভাব গ্রাস করলো এ বাড়িকে। বাগানে রোদ না আসার দরুন গাছপালা নিস্তেজ। বাবার আচরণে অসহায় অপ্রস্তুত ভাব। পাশের উঁচু বাড়িগুলোর ফাঁকগুলো যখনই চিলতে রোদ আমাদের ভিটের উপর পড়তো, টবের গাছগুলো নিয়ে রোদে সার দিয়ে বসিয়ে দিত বাবা। ওখানেই আবার কাপড় জামা শুকোতে দিত পর্ণা। রোদে অধিকার নিয়ে প্রায় দুজনের মধ্যে খটাখটি লেগে যেত। ওই সময় বাবাকে কতবার বলেছি, চলো বাড়িটা বিক্রি করি, কোনো ফ্ল্যাটে চলে যায়, এখনও দাম কম আছে, কিছুদিন পর ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ফ্ল্যাটে যেতে বাবার প্রবল আপত্তি, বলতো এই বিশাল পৃথিবীর বুকে এক টুকরো জমি আমার, এটা কম গর্বের ব্যাপার। ফ্ল্যাট বাড়ি মানে তো নিজস্ব জমি নয়, জায়গা জমি ছাড়া জায়গা মানে শূন্য কেনা। অর্থহীন হলো অকাট্য যুক্তি। উত্তরে কিছুই বলতে পারলাম না। বাবান জন্মালো, ছোট্ট থেকেই সর্দি জ্বরে ভুগত খুব। সরাসরি না হলেও আমাকে বলে পর্ণা শ্বশুরকে শোনাতো, এই স্যাঁতসেঁতে বাড়ির জন্যই বাবানটা ভুগছে। অপরাধবোধের ছায়া নামতো বাবার মুখে, যে ছায়া পাশের ফ্ল্যাট বাড়ির ছায়ার থেকেও গাঢ়। শেষ 'বছর একটু চুপচাপ হয়ে গিয়েছিল বাবা। তবে
বাবার এই বিষণ্ণতা কেটে যেত ভালো মামা এলেই। আত্মীয়তা সূত্র যাই থাকুক, দুজনের বন্ধুর মতো পুরনো দিনের গল্প করে যেত বাইরের ঘরে বসে। বাবাদের ছোটবেলায় আমাদের অঞ্চল কত ফাঁকা ছিল, মাত্র 10-12 ঘর স্থায়ী বাসিন্দা, বাকি সব ইটভাটার অস্থায়ী মজুর। খালপাড়ে পরপর ইটভাটা, মাইলখানেক দূরে রঘুনাথপুর গ্রাম। গ্রামের মানুষ আমাদের অঞ্চলটাই শহর সাব্যস্ত করত। গরুর গাড়িতে রোগী শুয়ে আমাদের এলাকা দিয়েই যেত রেললাইনের ওপারে সরকারি হাসপাতালে। ভালো মামা ছিলেন এই এলাকারই জমিদার বংশের ছেলে। বাবার মুখে শুনেছি ছোটবেলায় ভালো মামা চাকরের কাঁধে চেপে স্কুলে যেতেন। একদম রাজপুত্রের মতো চেহারা ছিল নাকি ভালো মামার। পড়তি জমিদারি ভাগাভাগি হতে হতে ভালো মামা হয়ে গেলেন আর 5 জন সাধারণ লোকের মতো। একটা জুট মিলের অ্যাকাউন্টেন্ট ছিলেন ভালো মামা। ওই সামান্য চাকরিতেও ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন। দীপুদা এখন ওয়েল এস্টাবলিশড। তুলনায় আমি তেমন কিছুই করে উঠতে পারিনি। বাবার অবশ্য সন্তানদের নিয়ে আক্ষেপ বা উদ্বেগ কোনোটাই করতো না। পুরনো দিনের গল্পে মশগুল থাকতো দুই বন্ধু, যার সঙ্গে এখনকার দিনের কোনো মিল নেই। তাই বাবাদের গল্পগুলোকে বানানো মনে হতো। আবার এটাও ঠিক, ওই কথাগুলোর মধ্যে এমন কিছু ভুল ভূমিপুত্রের প্রচ্ছন্ন অহংকার ভর করতো আমার মনে। বাবা মারা যেতেই একদম নিস্তব্ধ হয়ে গেল বাড়িটা। ভালো মামা আশা কমিয়ে দিলেন। তবে আশেপাশে উঁচু বাড়ির ফাঁক দিয়ে রোদ্দুর এখনো আসে। গাছের টবগুলো আর সেখানে রাখা হয়ে ওঠে না। এক রাতে কড়ি বর্গাতে ঘুণ ধরা কড়কড়ে আওয়াজ ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল বাবা যেন ঘুটুর ঘুটুর করে বাড়ির কোনো কাজ করছে। ঘুম ভেঙেছিল পর্ণারও। বলল, আর না, বাড়িটা বিক্রি করে একটা ছোটোখাটো ফ্ল্যাট কেনো। ফ্ল্যাট যদি কিনতেই হয় মিউনিসিপ্যালিটির এলাকায় কেনা উচিত। কিন্তু আমাদের বাড়ি বিক্রি করে যে কটা টাকা হবে ভদ্রপাড়ায় কোনো ফ্ল্যাটের গ্যারেজ কেনা যেতে পারে। আমার মতো সাধারণ একটা প্রাইভেট কোম্পানির ক্লার্কের পুঁজি শুনে সেই যে দালালরা একবার মুখ ঘুরিয়ে চলে যায় আর খোঁজ নেয় না। পড়নার তাগাদায় একাই খোঁজ শুরু করি। ফ্ল্যাটের খোঁজ করছি শুনেই কি ভালো মামা এসেছিলেন? হয়তো জ্ঞান দেবেন। বাড়ি বিক্রি করিস না সুজন, ওপারে বসে তোর বাবা কষ্ট পাবে। চিন্তাটাকে আর আশকারা দিলাম না। মিছিমিছি নিজের ভাবনাটাকে ভালো মামার মুখে বসিয়ে দিচ্ছি কেন? নিজের এখতিয়ার সম্বন্ধে ভালো মামা নিশ্চয়ই ওয়াকিবহাল। তাহলে কেন এসেছিলেন আমার কাছে? একান্তভাবে আমাকেই বা ওর দরকার কী ছিল? বিচ্ছিরি একটা খটকা নিয়ে অফিসে ঢুকলাম। আশা করি কাজের চাপে ঘণ্টাখানেকের মধ্যেই ভুলে যাব ভালো মামার কথা। হাসির বিকেল 5টায় আমার অফিসে আসবে। ওর সঙ্গে যাব নতুন ফ্ল্যাট দেখতে। হাসির এলো না। 4টে নাগাদ ফোন করে জানালো কি একটা কাজে আটকে গেছে। বলল কাল পর্ণাকে নিয়ে চলে আয়, স্পট ডিসিশন নিতে পারবি। প্রমোটারকে বলছি থাকতে। তাছাড়া পর্ণা তো এখনও আমাদের নতুন ফ্ল্যাটে আসেনি। রুমানা বলেছে তোরা রাত্রে খেয়ে যাবি। একটু হদদ্দাম হলেও একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, হাসির দামটা ভুল বলিনি। পর্ণাকে ডাকছে, প্রমোটারও থাকবে। এখন শুধু ফ্ল্যাটটা পছন্দ করার ব্যাপার। তবে খবরটা আরও এক রাত চেপে যেতে হবে, না হলে পর্ণা বলবে এক্ষুনি চলো ফ্ল্যাটটা দেখে আসি। ও জানে না অতি আগ্রহ দেখালেই স্কোয়ার ফিটের দাম 200 টাকা বেড়ে যাবে। ভাবতে ভাবতে বাড়ির গেটে এসে দাঁড়িয়েছি। বাইরের ঘরে আলো জ্বলছে, দোরগোড়ায় হাওয়াই চটি। মনে পড়ল ভালো মামার আসার কথা। নির্দিষ্ট চেয়ারে বসে আছেন ভালো মামা, হাতে চায়ের কাপ, কোলে সকালের বাসি কাগজ। উল্টো দিকের বেতের চেয়ারের বাবা নেই। আমার ঘরে ঢোকা টের পেয়ে তাকালেন, আয় সুজন, কদিন ধরেই তোর খোঁজে এসে ফিরে যাচ্ছি। বৌমা বলেছে নিশ্চয়ই? আসলে কথাটা বৌমাকে বলতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। কি কথা মামা? বলে বাবার চেয়ারে বসলাম। আমি চলে যাচ্ছি। অবাক হয়ে জানতে চাই কোথায়? দীপু বদলি হয়ে যাচ্ছে দিল্লিতে। বলল বাবা তুমিও চলো। এখানে কে দেখবে তোমাকে? আমি রাজি হইনি। শেষ বয়সে আর নিজের জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি জানি তোর বাবা হলে একসময় বলতো ভালদা তুমি এ বাড়িতেই থেকে যাও। এরকমই সম্পর্ক ছিল তোর বাবার সঙ্গে। বলে একটু দম নিলেন ভালো মামা। আমার কেন জানি মনে হচ্ছে বাবার কথাটা আমার মুখ দিয়ে
বলিয়ে নিতে চাইছেন ভালো মামা, কিন্তু খামাখা এই উদারতা আমি দেখতে যাব কেন? আমার সেই সামর্থ্য কোথায়? তাছাড়া দীপুদা যথেষ্ট সচ্ছল, ভালো মামার একটা সুবন্দোবস্ত সে অনায়াসে করতে পারবে। ভালো মামার এই চুপ করে থাকাটা বড্ড দীর্ঘ মনে হচ্ছে আমার। আমাকে আশ্বস্ত করে ভালো মামা বলে উঠলেন, ভবানীপুরের কাছে একটা ওল্ড এজ হোমে আমার থাকার ব্যবস্থা হয়েছে, শেষ বয়সে পুনর্বাসন বলতে পারিস। আবার চুপ করে গেলেন। আমি প্রমোদ গুনি এখনও বুঝতে পারছি না ঠিক কী বলতে এসেছেন উনি। ফের শুরু করলেন, তোর বাবা শেষ রোগশয্যায় আমাকে একটা কথা বলে গিয়েছিল, ভালদা আমি বোধহয় চললুম, তুমি আমার ছেলে বৌমাদের দেখো। নেহাতেই কথার কথা, মানুষ মারা যাওয়ার সময় এরকম কথা বলেই থাকে, এসব না ধরলেও চলে, কিন্তু যাকে বলে তাকে সারা জীবন ধরে বিশ্বাস করেই বলে। আমায় ক্ষমা করিস, সে বিশ্বাস আমি রাখতে পারলাম না। ভালো মামার গলা ধরে এসেছে, নিজেকে সামলে উঠে দাঁড়ালেন। আমি বললাম, আমি নিশ্চয়ই দেখা করে আসব, আর যখনই আপনার কোনো প্রয়োজন হবে ফোন করে ডেকে নেবেন আমাকে। ও হ্যাঁ, ঠিকানাটা তোর জন্যই নিয়ে এসেছিলাম বলে পকেট থেকে একটা চিরকুট আমার হাতে দিলেন। ভালো মামা চলে যাচ্ছেন, এই অঞ্চলের জমিদারি বৈভব লালিত শেষ প্রতিনিধি, যিনি কাজের লোকে কাঁধে চেপে স্কুলে যেতেন, আজ চলে যাচ্ছেন বনপ্রস্থে। দৃশ্যটা যতই করুণ হোক, এক ধরনের নিশ্চিন্ততাকেও আগ্রহ করতে পারছি না। যাক, বাড়ি বিক্রির ব্যাপারে আমাকে আর কাউকে জবাবদিহি করতে হবে না। পরদিন বিকেলে কথা মতো আমি পর্ণা চলে এসেছি হাসিরদের ফ্ল্যাটে। বাবানও এসেছে, হাসিরের ছেলের সঙ্গে হুটোপাটি করছে খুব। আমরাও আড্ডায় মশগুল। চোরা গুঁতো দিল পর্ণা, অর্থাৎ ফ্ল্যাটটা দেখতে চায়, কথাটা তুললাম। হাসির সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল, হ্যাঁ চলো চলো, আসল কাজটা আগে সেরে নেই। হাসিরদের ফ্ল্যাটে ঠিক পেছনেই দেখতে আসা ফ্ল্যাটটা। কেয়ারটেকারের কাছে চাবি নিয়ে গ্রিলের দরজা খোলা হলো। প্রথমে এক চিলতে বারান্দা, সামনে ফাঁকা জায়গা, বেশ খোলামেলা, ফ্ল্যাটে ঢুকতেই ভালো লাগে। গ্রাউন্ড ফ্লোর বলেই বোধহয় বাড়ি মনে হচ্ছে। পরন্ত বিকেলে হলেও ঘর ভর্তি আলো। হাসির বলল, আমার ফ্ল্যাটের থেকেও 50 স্কোয়ার ফিটের মতো বড়। প্ল্যানের মার পেঁচে বেড়ে গেছে। তা হলেও কেন এত কম দাম? বলল পর্ণা। কেন, সুজন তোমায় বলেনি দক্ষিণের বারান্দার সামনের জমিটা? হাসিরের কথার মাঝে প্রমোটার আমিনুল ঢুকলেন। আর বলবেন না, আমার চাচা আর আব্বাজানের ইরাদা ছিল তাদের গোর যেন এই ভিটেতেই দেওয়া হয়। হয়েছে তাই। সেইটুকু জায়গা ছেড়ে আমি ফ্ল্যাটটা তুলি। সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। এই ফ্ল্যাটটার সামনে যেহেতু কবর, কেউ আর নিতে চায় না, হিন্দু মুসলিম কেউ না। গ্রিলের গেট খোলার পর বারান্দাটা দেখছি, সামনে আগাছার জঙ্গল, কোনো কবর চোখে পড়েনি। আমিনুল সাহেবকে বললাম, চলুন তো আবার দেখি জায়গাটা। বারান্দায় এসে দাঁড়িয়েছি আমরা। শেষ বিকেলের হলুদ আলোয় ঝোপঝাড়টা অসাধারণ লাগছে। তারপরেই বড় রাস্তা, ওপারে খেলার মাঠ। আমিনুল বলে যাচ্ছেন, হাসির বলছিল আপনার কোনো প্রেজুডিস নেই। আজকালকার দিনে এসব থাকারও কথা না, বিশেষ করে যারা পড়াশোনা জানা শিক্ষিত। কথার মাঝেই ঝোপঝাড়ের ফাঁকে দেখতে পেয়েছি আমিনুল সাহেবের বাবা। কাকার সিমেন্ট বাঁধানো পাশাপাশি দুটি কবর। বিদ্যুৎ চমকের মতো মনে হলো বাবা আর ভালো মামা এখানেও পাশাপাশি বসে আছে। তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো? আমিনুল সাহেবের প্রশ্নে চুপ করে থাকি। আমার এই মুহূর্তের অনুভূতি ওকে কি করে বোঝাবো? মৃত্যুর পর বোধহয় অভিভাবকদের কোনো ধর্ম থাকে না। এই ফ্ল্যাটে আমি কিছুতেই থাকতে পারবো না। এটা যদি আমার সংস্কার হয়, তাই সই। আপনারা এতক্ষণ শুনছিলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প, ভিটে মাটি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ছোট গল্প আনবো। আপনারা আমাকে গল্পগুলো রেকমেন্ড করবেন, আমি ওইগুলো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে। খোদা হাফেজ।